রাহুলের বিয়ে শেষ হতেই তড়িঘড়ি বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তাও বেরোতে বড্ড দেরি হয়ে গেল। বিয়ে বাড়ির সানাই প্যান্ডেলের ভেতরে ঝকমক আলো এবং সকলের সাথে আনন্দের মাঝে বোঝাই যাচ্ছিল না যে বাইরে কতটা রাত বাড়ছে। তবে সত্যি কথা বলতে খুব ইচ্ছে ছিল রাহুলের বাসর রাতটুকু থেকে যাব, কিন্তু কি আর করব, কাল আবার অফিস আছে। তাই তো রাতেই বাড়ি ফিরতে হচ্ছে। এ মাসে অফিসে প্রায় 3বার ছুটি নেওয়া হয়ে গেছে। এবারে ছুটি নিলে সোজা মাইনে থেকে কাটা যাবে টাকা। তারপরে এতগুলো ইএমআই রয়েছে, সেগুলো দিতে না পারলে আর এক চিন্তা। এদিক ওদিক তাকিয়ে এক মনে হাঁটছিলাম, এমন সময় আমার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রাহুল ফোন করেছে। হ্যাঁ রে, বল। কিরে, ফেরিঘাটে পৌঁছেছিস? না না, তবে মনে হচ্ছে প্রায় চলেই এসেছি রে। আচ্ছা শোন, রাস্তা চিনতে সমস্যা হলে আমায় কিন্তু ফোন করবি, কেমন? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক পৌঁছে যাব। 10টায় কিন্তু শেষ ফেরি, মনে রাখিস। আর হ্যাঁ, বাড়ি পৌঁছে আমায় জানিয়ে দিস। ঠিক আছে, রাখছি তাহলে, হ্যাঁ, বাসর রাত এনজয় কর। আসলে এই জায়গায় আমি নতুন, এক প্রকার সাহস নিয়েই এই অচেনা জায়গায় এত রাতে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। তাই রাহুলও একটু চিন্তায় রয়েছে। এদিকে রাতও বাড়ছে, চারিপাশ একেবারে নিঝুম। এতক্ষণে রাস্তায় লোকজন তো দূরের কথা, একটা কুকুর বিড়াল পর্যন্ত চোখে পড়ল না। মনে হচ্ছে এই ফাঁকা রাস্তার উপর দিয়ে আমি একাই যেন ভূতের মতন হেঁটে যাচ্ছি। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 10টা বেজে পার। আমি আরো ঝটপট হাঁটতে শুরু করলাম। ওপারে যাওয়ার শেষ ফেরি রাত 10টায়। যে করেই হোক না কেন, সেই শেষ ফেরিটা আমায় ধরতেই হবে। রাস্তা চিনে চিনে অবশেষে ফেরিঘাটে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। টিকিট ঘরের সামনে পৌঁছেই দেখলাম টিকিট ঘরের লোকটা জানলাটা বন্ধ করছে। এমন সময় আমি বলে উঠলাম, দাদা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, টিকিট ঘরটা বন্ধ করবেন না, দাঁড়ান। কি হয়েছে কি? এত রাতে কি দরকার? আরে, বলছি আমার একটা টিকিট লাগবে। কি? এত রাতে আবার কিসের টিকিট? শেষ ফেরির টিকিট, যেটা রাতে 10টায় আছে। বাবা, কটা বাজে সেটা একবার নিজের হাত ঘড়িতে তাকিয়ে দেখুন তো। হুঁ, শেষ ফেরি, শেষ ফেরি অনেকক্ষণ আগেই চলে গেছে, বুঝলেন? এখন যান, বাড়ি চলে যান। হ্যাঁ, কি কি বলছেন কি? অনেকক্ষণ আগেই চলে গেছে? আরে কিন্তু আমায় যে বললো রাত্রি 10টায় শেষ ফেরি। এই শুনুন, এত রাতে খামোখা জ্বালাবেন না তো। সারাদিন কাজ করেছি, এখন বাড়ি যাওয়ার সময়। আপনি ফিরে যেতে চাইলে যান, না হলে সারা রাত এখানেই বসে থাকুন। কাল সকালে ফেরি এলে উঠে পড়বেন। আমার অত কথা শোনার সময় নেই। লোকটা এক নিঃশ্বাসে নিজের মতন কি সব বলে টিকিট ঘরটাকে বন্ধ করে দিলেন। আহ, আমি হতভম্বের মতো সেখানেই দাঁড়িয়ে রইলাম। কি করব এবার আমি? শেষ পেরিয়ে চক্করে এতটা পথ এলাম, অথচ শুনছি সেটা নাকি চলে গেছে। দূর বাবা, এ তো ভারী মুশকিলে পড়লাম দেখছি। রাহুলকে কি বিষয়টা একবার ফোন করে জানাবো? না না না, থাক থাক থাক, একেই ওর বিয়ে, সারা দিন অনেক ধকল গেছে, তার উপরে আবার এসব শুনলে চিন্তা করবে। থাক। আমি ব্রিজ দিয়ে হেঁটে ঘাটের নিচে এসে দাঁড়ালাম। নিচে এসে একটা স্টিমার বাঁধা খুঁটির ওপরে বসে একটু জিরিয়ে নিলাম। সারাদিনের কোলাহল কমে গিয়ে এখন ফেরিঘাট একেবারে নিস্তব্ধ। ঘাটের সামনের ল্যাম্পপোস্টের টিমটিমে হলুদ আলোগুলো নদীর জলে এক
অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। যদি কোনো মাছ ধরা জাহাজ কিংবা ছোট নৌকার দেখাও পাই, তাহলে তাদের কিছু টাকা দিয়ে নদীটা পার করিয়ে দিতে বলবো। এই আশাতেই বসে রইলাম। কিছুক্ষণ একভাবে নদীর দিকে তাকিয়ে রইলাম। নদীর ওপার থেকে বয়ে আসা ঠান্ডা ঝিরঝিরে বাতাসে আমার চোখ দুটো কখন যে বুজে এলো টেরই পেলাম না। আচমকা ঘুম ভাঙতেই আমি ধরফড়িয়ে উঠলাম। এই রে, ঘুমিয়ে পড়েছিলাম এইখানেই। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12টা বাজে। এভাবে এখানে আর কতক্ষণ বসে থাকবো? না না, বরং বরং রাহুলের শ্বশুর বাড়িতেই ফিরে যাই, যা হওয়ার হবে। উঠে আসছিলাম এমন সময় দেখলাম দূরে নদীর ওপরে জোনাকির মতো লাল সবুজ কিছু বাতি জ্বলছে। ভালো করে খেয়াল করে বুঝলাম একটা ফেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা ফেরি আসছে এপারে। কিন্তু এটা কি ব্যাপার? টিকিট ঘরের লোকটা যে বলল রাতে এখনো নাকি ফেরি নেই, তাহলে এই ফেরিটা... লঞ্চটা ঘাটে এসে পৌঁছতেই লঞ্চের ভেতরে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম, বলছি দাদা, এই ফেরিটা কি নৈহাটি যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, উঠে পড়ুন। টিকিট ঘরের লোকটা কি তবে আমাকে বোকা বানালো? উনি যা বলেছিলেন তাতে তো এই সময় ঘাটে কোনো ফেরি আসার কথাই নয়। তাহলে আমার মনে একটা খটকা লাগলো। আমি লোকটাকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, বলছি এইটা কি এই ঘাটে শেষ ফেরি? না না, আসলে এই লঞ্চের মালিকের একটা জরুরি দরকারে এই ঘাটে আসতে হলো তো, নয় তো এই ঘাটেই এই ফেরি আসে না। আপনার চিন্তা কিছু নাই, আমরা ওপারে যাচ্ছি, উঠুন উঠুন রে, পড়ুন উঠে পড়ুন। লোকটার কথা শুনে আমার এবার বেশ স্বস্তি বোধ হলো। আমি আর কিছু না ভেবে ফেরিতে উঠে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। একটু পরেই লঞ্চটা ছেড়ে দিল। লঞ্চের লোকজন বলতে ওই 5 থেকে 6 জন মাত্র। হঠাৎই চোখ পড়ল আমার পাশে বসে থাকা বয়স্ক লোকটার উপরে। লোকটাকে দেখে আমি আনন্দেই বলে উঠলাম, আরে মাস্টার মশাই, আপনি এই লঞ্চে? আমায় চিনতে পেরেছেন? আমি গৌতম, আপনার ছাত্র। ও, গৌতম। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভুলবো কি করে? অনেক বছর পর দেখা হলো। কেমন আছো বলো? এই চলে যাচ্ছে মাস্টার মশাই কোনো রকমে। তা আপনি কেমন আছেন? আর আমার কথা কি বলবো, বয়স হলে যা হয়, বাতের ব্যথা, হাই সুগার, চোখের সমস্যা, এইসব নিয়ে চলছি কোনো রকমে। তা তুমি এত রাতে এদিকে কোথায় এসেছিলে? রাহুলের কথা মনে আছে আপনার মাস্টার মশাই? ওই যে যে ছেলেটা সবসময় আপনার ক্লাসে কান ধরে বাইরে দাঁড়িয়ে থাকতো, সেই রাহুলের আজকে বিয়ে ছিল, সেখানেই গিয়েছিলাম। এখন বাড়ি ফিরছি। ও হ্যাঁ, রাহুল রাহুল। কতই না লাঠির বাড়ি খেয়েছে ক্লাসে আমার কাছে, কখনো পড়া করে আসতো না ছেলেটা। যাক, ভালো লাগলো শুনে। তা তুমিও এত রাতে বাড়ি ফিরবে কি করে? এত রাতে ওপারে নেমে কোনো গাড়ি ঘোড়া পাবে বলে তো মনে হয় না। না না মাস্টার মশাই, ওপারে আমার স্কুটারটা রাখা আছে, ওতে করেই যাব। বেশ বেশ, তাহলে ঠিক আছে। বাইরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। ঝড় বৃষ্টি নামার আগে বাড়ি পৌঁছতে পারলে হয়। হঠাৎই কানে এলো লঞ্চে বসে থাকা দুজন মহিলার চেঁচামেচির শব্দ। সম্ভবত সম্পর্কে তারা মা মেয়ে। দেখ বুলটি, বেশি মুখে মুখে কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি। মা, আমি তো বলছি আমি ঠিক বিয়ের আগে রান্নাটা শিখে নেব। আর কবে রান্না শিখবি? হ্যাঁ, সামনের বছর তো তোর বিয়ে।
শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে না পারলে তো আমাদেরই নাকটা কাটা যাবে। তখন তো তোর বাবা আমায় কথা শোনাতে ছাড়বে না, বলবে তুমি কেন মেয়েকে জোর করে রান্নাটা শেখাওনি। সব দোষ তো এই মায়েদেরই হয়, তাই না? আর ভালো লাগে না আমার এই সংসার। আরে বাবা থামুন তো দেখে, থামুন, চুপ করে বসুন। এই সেই লঞ্চে ওঠা থেকে চেঁচামেচি করছেন, চুপ করে বসুন। এই শোনেন মশাই, আপনি চুপ করুন তো। আমি তো আপনার সাথে কথা বলছি না। আর এই লঞ্চটা কি আপনার একার নাকি? উফ মা, তুমি শান্ত হও, কেন ওনার সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ, না না, এ লঞ্চ আমার একার নয়, কিন্তু আপনাদের এই চেঁচামেচিতে বাকি লোকজনেরও তো সমস্যা হচ্ছে দিদি। আরে বাবা, তোমার আবার ওদের মাঝখানে কথা বলার কি দরকার শুনি? তুমি চুপ করে থাকো না, ওরা যা করছে করুক। আপনি কিন্তু বেশি কথা বলছেন মশাই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি, বাড়াবাড়িটা কিন্তু আপনি করছেন। এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না। আহ, আপনারা থামুন। নিজেদের বাড়ির ঝামেলা নিয়ে বাড়িতে আলোচনা করবেন। এখন শান্ত হয়ে বসুন তো সবাই। মাস্টার মশাইয়ের কথায় সকলেই শান্ত হয়ে বসল। সামনে ঘাট দেখা যাচ্ছে। ধীরে ধীরে লঞ্চ গিয়ে সেই ঘাটে গিয়ে থামলো। মাস্টার মশাই, আসি তাহলে। ভালো থাকবেন কেমন? খুব ভালো লাগলো দেখা হয়ে। হ্যাঁ বাবা, তুমিও সাবধানে যেও। যাক বাবা, আকাশ এখনো ঠিকঠাক আছে তাহলে। স্কুটার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। টিকিট ঘরের দিকে যেতেই খেয়াল করলাম জায়গাটা হঠাৎই কেমন যেন একটু অচেনা লাগছে। নৈহাটি ঘাটের কাছে এত গাছগাছালি তো ছিল না, আর টিকিট ঘরে ওরম কাঠের জানলা তো ছিল না কখনো। এ কি, আমি কি অন্য কোনো ঘাটে নেমে পড়লাম নাকি? আমি টিকিট ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ভেতরের লোকটি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে চেয়ারে। আমি ওনাকেই জিজ্ঞাসা করলাম, দাদা, বলছি এই জায়গাটা নৈহাটি তো? লোকটা মুখ তুলে আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে বললেন, নৈহাটি? না, এটা তো নৈহাটি নয় ভায়া, আপনি ভুল জায়গায় নেমে পড়েছেন। কিন্তু না না, এ কি করে সম্ভব? আরে ওই ফেরির তো নৈহাটিতেই দাঁড়ানোর কথা। কোন ফেরি যেটায় করে আপনি এলেন? ওই ফেরি তো কখনোই ঠিক জায়গায় পৌঁছাতে পারে না গো ভায়া। মানে কি 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 বলছেন আপনি? মানে ওই কিছুই নয়, একবার যখন এখানে এসেই পড়েছেন তখন আপনি আর নিজের বাড়ি পৌঁছাতে পারবেন না। এই আমাকেই দেখুন না, আমিও যেমন নিজের বাড়ি পৌঁছাতে পারছি না, এখানেই থাকতে হয় সব সময়। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? দেখুন, এটা কিন্তু একটা ফাজলামি করার সময় নয়। ওহ, এই হরেন কখনো মিথ্যে বলে না। আপনার আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না, তাই তো? এক মুহূর্তের জন্য আমার সব কিছু তালগোল পাকিয়ে গেল। আমার পা দুটো অসাড় হয়ে আসছে। আমি দৌড়ে পালালাম আবার ওই লঞ্চের দিকে। আরে আরে, চলে যাচ্ছেন কেন? দাঁড়ান, টিকিট নেবেন না? লঞ্চটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। আমি লঞ্চে উঠেই দেখি সকলে সেখানেই বসে রয়েছে। আমি তাদের বলার চেষ্টা করলাম, ওখানে টিকিট ঘরের লোকটা কি হয়েছে গৌতম? তোমার মুখ চোখের এই অবস্থা কেন? মাস্টার মশাই, ওই টিকিট ঘরের লোকটা মানুষ নয়। ও, আমি স্পষ্ট দেখে এলাম। কার কথা বলছেন আপনি? ওই হরেন? হ্যাঁ হ্যাঁ, হরেন, হরেন, হ্যাঁ হরেন নামটাই তো বলেছিল। এ ঘটনা 6 বছর আগের। সময়টা এমনই ছিল। সেদিন আকাশের পরিস্থিতি ভালো ছিল না। খবরে সাপ জানিয়েছিল প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, তাই কেউ যেন বাড়ির বাইরে না যায়। আর সেই খবর শুনে ওই দুর্যোগের মধ্যেই হরেন তড়িঘড়ি টিকিট কর বন্ধ করে নিজের বাড়ি ফিরে যাচ্ছিল। ঠিক সেই সময় যাকগে, তুমি শান্ত হয়ে বসো একটু। আমি হাঁপাতে হাঁপাতে সেখানেই বসে পড়লাম। কিছুক্ষণ আগে পর্যন্ত যা আমার সাথে ঘটেছে সেই ঘোর কাটিয়ে আমি এখনো উঠতে পারিনি। একটু সময় পরে ধাতস্থ হতেই বুঝতে পারলাম
লঞ্চটি ঘাট ছেড়ে মাঝ নদীতে চলে এসেছে, কিন্তু লঞ্চের ভেতরে বসে থাকা কেউ লঞ্চ থেকে নামেনি। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা আপনারা কেউ লঞ্চ থেকে নামেননি কেন? আসলে এই লঞ্চটায় যে একবার ওঠে সে তো আর নামতে পারে না, এইটাই তাদের থাকার জায়গা হয়ে যায়। মানে এই কি 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 বলছেন কি আপনি? এমন সময় লঞ্চের ভেতরে কেবিন থেকে একটা একটা গোঘাটে চেহারার লোক এসে আমাদের উদ্দেশ্যে বললেন, সবাই শক্ত করে লঞ্চের রেলিং বা খুঁটি ধরে বসুন তাড়াতাড়ি, বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, লঞ্চ সামলানো যাচ্ছে না, মাঝ নদীতে বিপদ হতে পারে। দেখলাম বাইরে প্রবল বেগে ঝড় উঠেছে, মাঝে মাঝেই প্রচণ্ড জোরে লঞ্চটা দুলে উঠছে। আমি নিজের শরীরের ভারসাম্য প্রায় হারিয়ে ফেলেছি। আমি এবং মাস্টার মশাই আমাদের সিটের পেছনের রেলিংটাকে শক্ত করে চেপে ধরলাম। আমাদের পাশে বসে থাকা লোকটা এবং তার স্ত্রী পাশের খুঁটিটাকে চেপে ধরে রেখেছে। খুঁটিটা শক্ত করে ধরে থাকো, শক্ত করে খুঁটিটাকে ধরি থাকো। এবং সামনে বসে থাকা মা ও মেয়ে তারাও নিজেদের সিটটাকে চেপে ধরেছে। লঞ্চ এভাবে দুলে উঠছে, তাতে লঞ্চ ডুবো ডুবো অবস্থা। ভয়ে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে আসছে। এমন সময় লঞ্চটি আচমকাই একদিকে বেঁকে গেল। আমি আমি এক কোনায় গিয়ে ছিটকে পড়লাম। সোজা হয়ে উঠে দাঁড়াতেই দেখলাম সকলের চেহারা কেমন যেন পাল্টে গেছে। সবার চেহারাগুলো কেমন যেন আবছা আবছা লাগছে, মনে হচ্ছে হাওয়ায় মিশে যাচ্ছে তারা। এদের সকলের চেহারা দেখে বুঝতে পারলাম এরা কেউ মানুষ নয়। গৌতম, ওখানে দাঁড়িয়ে থেকো না, আমার পাশে এসে বসো তাড়াতাড়ি। লক্ষ্য করলাম নৌকাটিও ক্রমে ক্রমে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম, দৌড়ে লঞ্চটা থেকে ঝাঁপ দিলাম একেবারে জলের মধ্যে। আরে আরে, ওটা কে পড়ে আসে দেখুন তো, এই চিনতে পারেন নাকি? একে একে কি কালকে দেখেছিলাম রাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কি, এটা তো গৌতম। কি হয়েছে ওর? এ গৌতম, চোখ খোল। গৌতম, আমি 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 কোথায় আছি? হ্যাঁ হ্যাঁ রাহুল, রাহুল ভাই, তুই 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 এখানে কি করে? আমি বউকে নিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তায় এত লোকের ভিড় দেখে আমি ছুটে এলাম, আর এসে তোকে এখানে এই অবস্থায় দেখছি। তোর কি হয়েছে বলতো? তুই এভাবে ঘাবড়ে আছিস কেন? আর এখানে এভাবে? রাহুল রাহুল রাহুল, শোন 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 আমার কথা। লঞ্চটা লঞ্চটা জলে ডুবে গেছে। ওরা কি? কি বলছিস? কারা ডুবে গেছে? মাস্টার মশাইও নেই, তার মানে হুডিও ডুবে গেছে। মাস্টার মশাই? কোন মাস্টার মশাই? আরে আমাদের স্কুলের মাস্টার মশাই পরিতোষ বিশ্বাস। আরে তোর মনে নেই ওনাকে? হ্যাঁ, কিন্তু উনি তো বহু বছর আগেই নিখোঁজ হয়েছেন। হ্যাঁ, কি কি বলছিস? তুই তুই শান্ত হয়ে আমায় বিষয়টা খুলে বলতো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 সব সব বলছি, সব বলছি, সব। বুঝেছি। আসলে কাল রাতে তুই যে ঘটনার মুখোমুখি হয়েছিস, সেই ঘটনা কালকের নয়। ওই ঘটনা কিছু বছর আগেই ঘটে গেছে। আর লঞ্চে যারা তোর সাথে ছিল বা যাদের তুই দেখেছিস, তারা কেউ মানুষ ছিল না। কি বলছিস কি রে? হ্যাঁ রে, কিছু বছর আগে এক প্রবল ঝড় বৃষ্টির রাতে এই ঘাট থেকে ফেরি ধরে কিছুজন নিজের গন্তব্যে ফিরছিল। সেই লঞ্চে মাস্টারমশাই সহ আরও 4-5 জন ছিল। সম্ভবত তুই যাদের দেখেছিস তারাই হবে। তারপর হঠাৎ মাঝ নদীতে ঝড় ওঠে, আর তারপর সেই সকল যাত্রী সমেত ফেরিটি নিখোঁজ হয়ে যায়। এবার ওঠ, আমার সাথে গাড়িতে উঠে বস।
আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর ফিরে যাব। কিছু খাবি? তোর কি কোথাও লেগেছে? হাঁটতে পারবি তো? শেষ হলো আজগুবি অ্যানিমেশনের আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং হাইপ দিতে ভুলবেন না, এবং এই রকম কন্টেন্ট আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।